দেওয়ানা বানাইছে রে। কি জাদু করিলা যে বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে। কি জাদু করিলা যে বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। নতুন বছরে শীতের সকালে আমরা রওনা দিয়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন বরাবরই আমার খুব প্রিয় একটি জায়গা। সকাল সকাল শান্তিনিকেতন পৌঁছে আমরা চলে গেলাম সেখানকার কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলা মন্দির সতীপীঠের আরও একটি পীঠ। এখানে মায়ের কোমরের অংশটি পড়েছে। মাকে খুব ভালো মতো দর্শন করলাম, পুজো দিইনি। শনিবার দিন থাকায় ভিড়টা কিন্তু অন্যান্য দিনের তুলনামূলক বেশিই ছিল। আমরা মন্দিরের চারপাশ খুব ভালো মতো ঘুরে দেখলাম। দেখো কি বিভৎস লাইন পড়েছে পুজোর জন্য। আমার সাথে ছিল আমার 2 রুমমেট, মধুমিতা আর অমৃতা। মন্দির চত্বরে হঠাৎই দেখা হয়ে গেল এই 2 খুদে ভোলে বাবার সাথে। একটু তাকাও, হাই বলো, ভিডিও হচ্ছে। নাম বলো তোমাদের। আমার নাম মহাদেব। মহাদেব, তোমার নাম? সো ফাইনালি আমরা কঙ্কালীতলায় মায়ের দর্শন করে এখন আমরা কোপাইয়ের ধারে এসেছি। আর এর আগে আমি যখন শান্তিনিকেতন এসেছিলাম তখন আমার কোপাই নদী দেখা হয়নি, খুব ইচ্ছে ছিল। তখন যেহেতু কলেজ থেকে এসেছিলাম, খুব উটোপাটার মধ্যে সবটা হয়েছে। তো ফাইনালি এখন আছে কোপাই নদীর ধারে, আর এই হচ্ছে ভিউ। এখন এখানে মানে স্নান টান করার জন্য খুব নোংরা হয়ে গেছে সামনেটা, বাট ব্যাকগ্রাউন্ডের ভিউটা খুব সুন্দর। শান্তিনিকেতনে একবার আসলে মন ভরবে না, রবি ঠাকুরের টানে বারবারই আসতে ইচ্ছা করবে। যতবারই আসি না কেন ততবারই নতুন নতুন করে শান্তিনিকেতনের প্রেমে পড়ব। এখান থেকে অসাধারণ লাগছে। এই হচ্ছে কোপাই নদী, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। থেকে আর বেশি জুম হবে না, নোংরা 3x লাস্ট আমার ফোনে। এখানে আছি আমরা, ছবি তোলা হচ্ছে। রোদের জন্য আমি টাকাতেও পাচ্ছি না। চারপাশের সবুজ এবং শান্ত পরিবেশ উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম উপাসনা গৃহর সামনে। এটি কাচ মন্দির নামেও পরিচিত। পুরো হলঘরটি কাচের তৈরি। প্রতি বুধবার এখানে প্রার্থনা অনুষ্ঠিত হয়। আমরা টোটোতে বসে বসে এগুলো দেখছিলাম এবং আমাদের টোটোর যে দাদা, তিনি আমাদের সব বুঝিয়ে দিচ্ছিলেন। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার তৈরি, যেটি 3 দিক থেকে 3 রকম লাগে: মন্দির, মসজিদ, গির্জা। এবার আমরা এসে পৌঁছালাম ছাতিমতলার সামনে। এই স্থানটি ছিল রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের স্থান। এই জায়গাগুলোর সম্বন্ধে বর্ণনা আমাদের টোটোর যে দাদা ছিলেন খুব সুন্দরভাবে দিচ্ছিলেন, কিন্তু আমি আর সম্পূর্ণটা দিলাম না, কারণ ভিডিওটা অনেকটা তাহলে বড় হয়ে যাবে। তো তোমরা এই জায়গাগুলোর সম্বন্ধে বর্ণনা যখন তোমরা রবীন্দ্র ভবন মিউজিয়ামে যাবে, সেখানে কিন্তু এই জায়গাগুলোর খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে।
অর্থাৎ পুরো শান্তিনিকেতনের বর্ণনাই কিন্তু তোমরা রবীন্দ্রভবন মিউজিয়ামে পেয়ে যাবে। এবার আমরা এসে পৌঁছালাম নাট্যঘরের সামনে। এখানে নাটক অনুষ্ঠিত হয়। নাট্যঘর ধরে হেঁটে যেতে যেতে আমাদের চোখে পড়ল পাশে ছিল একটি স্থাপত্য স্কাল্পচার। যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ শিষ্য হ্যাঁ বানিয়েছিলেন। ওর মা বাবাকে নিয়ে নদী পার হয়েছিল হাতে করে নিয়ে, আচ্ছা তার সঙ্গে কুকুরকে নিয়ে এসে এটা তোমার সেটাই ভাস্কর্য। এইদিকে দেখছো তো মালুঞ্চ এই বাড়িটা কে এই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের রোড ম্যাপ, তোমরা দেখতে পাচ্ছ, যেটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। এবার আমরা পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম 35 ফুট বুদ্ধ মূর্তির সামনে। আমরা আর ভেতরে যাইনি, যেহেতু অনেকটা সময় কম ছিল, তাই আমরা টোটোতে বসে বসে দেখছিলাম। যেতে যেতে আমাদের চোখে পড়ল অমর্ত্য সেনের বাড়ি, নাম হচ্ছে প্রতীচি। দেখো পাশে লেখা আছে 87। গাছপালা লাগাতেন না, সব কিছু এখানেই করতেন। আমি এগুলো সব ভিডিও করছি, সব ভিডিও করে রাখছি এগুলো। এর আগের তখন তো এই ফোনটা ছিল না, ওই ফোনটা। এবার আমরা এসে পৌঁছালাম রবীন্দ্রভবন মিউজিয়ামে, যেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং শান্তিনিকেতনে যারা আসবেন তাদের অবশ্যই এই জায়গাটি দেখতে হবে। এখানে যদি তোমরা স্টুডেন্ট হও, অবশ্যই তোমাদের আই কার্ডটি সঙ্গে করে নিয়ে আসবে, তাহলে তোমাদের টিকিট মূল্য পড়বে মাত্র 10 টাকা মাথাপিছু, আর বাকিদের জন্য 100 টাকা করে। তো আমি আমার আই কার্ডটা আনতে ভুলে গেছিলাম, যার জন্য আমাকেও 100 টাকা দিয়ে এখানে ঢুকতে হয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাবে রবি ঠাকুরের মূল পাণ্ডুলিপি, চিঠি, নথি, চিত্রকর্ম, শংসাপত্র এবং ফটোগ্রাফ রয়েছে বিভিন্ন ধরনের। এতে তিনি প্রাপ্ত নোবেল পুরস্কার মেডেলিয়নও অন্তর্ভুক্ত করেছেন। এবার আমরা এসে পৌঁছালাম শান্তিনিকেতনের আরও একটি অন্যতম জায়গা, সৃজনী শিল্পকলা গ্রামে, যা কিন্তু ভীষণভাবে আকর্ষণীয় একটি জায়গা। মাটির দেওয়ালের আলপনা, এছাড়া পুরুলিয়ার ছৌ নাচের বিভিন্ন মুখোশ, বিষ্ণুপুরের ঘোড়া, টেরাকোটার তৈরি আরও বিভিন্ন সামগ্রী, যা কিন্তু সবাইকে ভীষণভাবে আকর্ষণ করবে। এবং লাল মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, এবং গ্রামের পুরো ভেতরটা সম্ভব হবে কিনা জানি না আজকে ঘুরে দেখা, কারণ অনেকটা জায়গা নিয়ে তৈরি, তাও যতটা সম্ভব হয় ঘুরে দেখা যাক। আমরা এখন পৌঁছে গেছি সৃজনী শিল্পকলা গ্রামের ভেতরে, এবং এখানে কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব এক ঝলকে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল একগুচ্ছ শালুক ফুলের, এবং বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে। সবচেয়ে উঁচু স্ট্যাচুটি হচ্ছে বিরসা মুন্ডা, এছাড়াও তার পাশে দেখো নিচে নিচে নাম লেখা রয়েছে, এবং ভেতরে রয়েছে আরও বিভিন্ন কারুকার্য এবং বিভিন্ন রকমের কিন্তু মূর্তি। আর পাশে হচ্ছিল সাঁওতালিদের নাচ। আমরা এখানে বেশ কিছু ফটো তোলার পরে, ভিডিও করার পরে আমরা পাশে যে সাঁওতালি নাচ হচ্ছে সেখানের দিকে যাব, কিন্তু তার আগে এই জায়গাটাও তোমাদের একটুখানি ঘুরে দেখাই।
আপনারাও তো সুন্দর, আমাদের থেকে আপনারা আরো সুন্দর। এই যে আমাদের সাথে তুলুন তবে সৃজনী শিল্পকলার গ্রামেও কিন্তু শপিংয়ের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো তোমরা যদি ভাবছো যে এখান থেকেও শপিং করবে, এখানেও কিন্তু দেখতে পারো বেশ সুন্দর সুন্দর, আমার তো বেশ ভালোই লাগছে। এখানে কিছু ব্লাউজ পিস, কিছু কুর্তি আছে খুব সুন্দর সুন্দর আর খুব স্টাইলিশ কিন্তু কুর্তিগুলো, প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই ভালো। তো তোমরা কিন্তু এখানে ভিজিট করেও কিন্তু নিতে পারো, আর সবগুলোই মোটামুটি কটনের ওপর আছে। এই প্যান্টগুলো কিন্তু খুব স্টাইলিশ আর খুব ট্রেন্ডি, এই প্যান্টগুলো খুব ট্রেন্ডি আর খুব স্টাইলিশ, আমার বেশ ভালো লাগছে। এখানকার কালেকশন খুব ছোট্ট, বাট ছোট্টোর মধ্যে কালেকশন কিন্তু বেশ ভালো। যদি মনে করো এখান থেকে কিছু পারচেস করবে, তোমরা সেটাও পারচেস কিন্তু করতে পারো। আর আমরা আর কিছুটা ওইদিকে ঘুরে কিছু ছবি টবি তুলে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। বেরিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পরে বাকি যেগুলো আরও ঘোরার জায়গা আছে আমরা কিন্তু সেইগুলো ঘুরবো। তো এখন প্রচুর খিদে পেয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে ঝটপট করে লাঞ্চটা করে নেব। দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম দুই কন্যা হেসেল ঘরে। আর ভিড়টা একবার তোমরা দেখো, কী পরিমাণে ভিড় ছিল সেদিন। আমাদের এত খিদে পেয়ে গেছিল, আমরা শুধু ভাবছি কখন খাবার আসবে, আমরা ওয়েট করছি আর থাকতেও পারছি না। তো আমার ভেতরে সমস্ত কিছু রেস্টুরেন্টের ভালোই লেগেছিল, কিন্তু খাবারটা দিতে ওরা একটু লেট করছিল, কারণ ভিড় ছিল সেই কারণে। আর শনিবার থাকায় আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। সো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, এবার চটপট আমরা খেয়ে নিয়ে বেরোবো শপিংয়ের জন্য। আর খাবার দাবার কিন্তু বেশ টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। আর এর পাশেই ছিল শপিংয়ের একটা শপ। এবার আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম অমরকুটিতে। এখান থেকে কিছু নিয়ে নিই, কারণ দামটা একটু আমার বেশিই মনে হয়েছিল। এরপরে আমরা এলাম সোনাঝুরির হাটে, যেখানে আমরা অনেক কেনাকাটি করেছি। এই হাটটা যেখানে বসে তার চারপাশটা কিন্তু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে শাল, সেগুন আর সোনাঝুরির গাছ দিয়ে ভর্তি। আর এই সোনাঝুরি কথার অর্থই হচ্ছে সোনার ফোঁটা। শীতকালের সময় গাছের যে হলুদ হলুদ ফুলগুলো ঝরে যায়, আর এই গোটা অঞ্চলটা সোনার মতো ছেয়ে যায় সোনার ফুলে। তার উপরেই লাল মাটিতে চাটাই বিছিয়ে হাট বসতো, সেই থেকে এই মেলার নাম হয়েছে সোনাঝুরির হাট। এখান থেকে আমরা আমাদের কেনাকাটি সেরে নিয়েছি, এবার আমাদের ফেরার পালা। মন তো খারাপ করছেই, কিন্তু এবার যেতে হবে। চলো আজ তবে আসি, আর নতুন বছর তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভুল তো